নমস্কার। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে যে কতগুলো অঘরী বাবা তো তাদেরকে সত্যিটা বলতে বলছে। সাধক রামপ্রসাদ তিনি বলছেন যে আহ, আপনারা বলুন আপনারা এখানে কিভাবে এলেন। তখন ওরা বলছে যে আহ, এই মানে মায়ের উদয়ের জন্য হঠাৎ করে আমাদেরকে এখানে আসতে হয়েছে। তখন রামপ্রসাদ বলছে উদয় নয় আবির্ভূতা। মা আবির্ভূতা হয়েছিলেন। দেখলেন তো রানীমা, মা সত্যি সত্যি আবির্ভূতা হয়েছিলেন, সব মায়েরই লীলা। তখন ওদিকে মানে সত্যের বউ ইয়েকে বলছে, তারাকে, যে দেখলি তো তুই পুরোপুরি পবিত্র, তুই অলক্ষণে নোস, আর এই সব কিছু ইচ্ছে করে করা হয়েছে। তখন বলছে তারা যে সব কিছু গেছো বাবার জন্যই আমি বেঁচে গেছি, গেছো বাবা আমার সাথে ছিলেন, এইভাবেই যাতে গেছো বাবার হাত আমার মাথার উপরে থাকে তাই বলছে। আর এদিকে রানীমা তো জিজ্ঞাসা করছে, মানে ভবানী আর কি জিজ্ঞাসা করছে এইসব করতে কে বলেছে আপনাদেরকে। তখন বলছে আমরা মহাশ্মশানের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই সময় একজনকে আমরা উদ্ধার করি। সে মাটিতে গলা অবধি পোতা ছিল। তো বুঝতে পারে সবাই যে তো দেবীপ্রসাদ, সেই এই কাজ করতে বলেছিল। তো এবার ভবানী তো খুব রেগে যায়, যে দয়ারামবাবুকে বলে যে আপনি এক্ষুনি এনাদের কারাগারে বন্দি করুন। যতক্ষণে দোষী সাব্যস্ত না হচ্ছে, মানে দোষীকে খুঁজে পাওয়া না যাচ্ছে, দোষী চিহ্নিত না হচ্ছে, ততক্ষণ এরা এরকম আটক থাকবে। আর ওদিকে প্রসাদের মা মনে মনে ভাবছে, দেবীপ্রসাদ উদ্ধার হয়ে এইসব কাণ্ড করে বেড়াচ্ছে, না না আমাকে এই ব্যাপারটা ঘোরাতেই হবে। তখন সেখানে ভবানী গিয়ে বলছে, কি দেখতে পেলে তো তোমার ছেলের কাণ্ড কি করেছে। তখন বলছে, ও মা, আমার ছেলের এমনি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাকে বাঘে শিয়ালে নিয়ে গেল না কি হলো, আমার বাছা কি হলো, আছে না নেই জানি না, আর সুযোগ পেলেই তার নামে দোষ লাগানোটা খুব সহজ ব্যাপার তাই না। কুন্দ বকর বকর করতে শুরু করে। তখন ভবানী বলছে, ঠিক আছে, এই যাত্রায় বিপদ থেকে বেঁচে গেলেও আমি কিন্তু এর বিচার করবই। ভবানীর কথা শুনে সবাই একটু ভয় পেয়ে যাচ্ছে। বলছে যে দেবীপ্রসাদকে আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব, আর সে যে এই দোষটাও করেছে সেটা আমি প্রমাণ করব সবার সামনে। আর তারা শাশুড়িকে বলছে, তাহলে এবার প্রমাণিত তো যে তারা অলক্ষণে নয়, তারা পবিত্র। এবার নিশ্চয়ই সবকিছু ঠিকঠাক হবে আপনাদের। আপনার ছেলে অপমানিত হলে যেরকম আপনার খারাপ লাগবে, সেরকম আমার মেয়ের কোনো অসুবিধে হলে বা ক্ষতি হলে কিন্তু আমিও সেটা সহজ মুখে মেনে নেব না। তাই চলুন এবার আমাদেরকে নাটোরেও ফিরতে হবে। ওদিকে সিরাজ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যে কলিকাতায় নাকি ইংরেজদের মানে এরকম একটা হামলা হয়েছে। তারা নাকি কলিকাতাতে নিজেদের কেল্লা বানাচ্ছে, মানে তখন ওরা কলিকাতায় বলতো কেল্লা বানাচ্ছে। তো তাদের সাথে যুদ্ধ করে সেখানে কেল্লা বানাতে তো দেবেই না, প্লাস হচ্ছে নিজের নিজের দাদাজির নামে কলিকাতার নাম রাখবে, আলীনগর। মির্জাফর ওদিকে সিরাজ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তাই সেনাপতি মোহনলালকে ডেকে পাঠিয়েছে। সেনাপতি এসেছে, এবার বলছে মির্জাফরকেও ডেকেছে, সে কেন আসছে না। তো কিছুক্ষণে মির্জাফর চলে আসে, বলছে আপনি ডাকবেন আর আমি আসবো না, তা কখনো হতে পারে। তো বলছে হ্যাঁ সেই। তো বলছে বলুন কি করতে হবে। তখন বলছে যে কলিকাতায় ইংরেজদের হামলা হয়েছে, তারা নাকি কেল্লা বানাচ্ছে, তাই তাদেরকে সরিয়ে দিয়ে সিরাজ ওই কলিকাতা শহরের নাম রাখবে তার দাদাজির নামে, আলীনগর। তো এটা শুনে মির্জাফর তো খুব খুশি হয়ে যায়। বলছে আপনি আমার সব কাজে হ্যাঁ বলেন, মানে আমাকে সব সময় আপনি মানে সাপোর্ট করা যাকে বলে, সব সময় সহমত হয় আর কি মির্জাফর সিরাজের সাথে। তাই বলছে এই জন্য আমি আপনাকে এতটা বিশ্বাস করি আর এতটা ভালোবাসি। মির্জাফর এটা শুনে মনে মনে বলছে, আমি আর আপনাকে, আপনি তো অনেক ছোট বয়সে নবাব হয়েছেন, হুম, আপনি এখন কি বোঝেন এইসবের। তবে আমি আপনার কিন্তু সম্পূর্ণ বিরুদ্ধে, ঠিক আছে। এখন আমি চুপচাপ আছি, কিছু বলছি না, তবে আমি বাংলাকে কিন্তু সিরাজ মুক্ত করবই। আমি সুযোগ বুঝে আপনার ব্যবস্থা ঠিক করব, এরকম একটা মনে মনে বলছে মির্জাফর। মানে সিরাজের সিদ্ধান্ত, এই হঠকারিতা সিদ্ধান্ত মির্জাফর কোনো কালেই মেনে নিতে পারেননি। শুধু মুখ বুঝে এখন চুপচাপ আছেন আর সুযোগের অপেক্ষা করছেন। এরপর তো সিরাজ যুদ্ধের প্রস্তুতি সমস্ত যে পরিকল্পনাগুলো সবটাই ওদের সাথে আলোচনা করে, ওদেরকে ভালো করে বুঝিয়ে দেয়। ওদিকে দেখা যাচ্ছে তারা দরজাতে দাঁড়িয়ে তার বরের অপেক্ষা করছে। তো সেখানে নিয়ে আছে, সত্যের বউ আছে, মজা করছে, দরজায় দাঁড়িয়ে কার অপেক্ষা করা হচ্ছে, সব বুঝি। তারা তো লজ্জা পেয়ে বারবার করে সরে যাচ্ছে, মানে ধ্যাৎ তুমি না খুব পাজি। বলে না না এরকম বললে তো হবে না, আমি তো বুঝতেই পারছি কার অপেক্ষা করা হচ্ছে। এরকম গল্প চলছে, খুব হাসি ঠাট্টা চলছে। সেই সময় চলে আসে ছেলের মা, মানে ওর শাশুড়ি, তারার শাশুড়ি, এসে বলছে বাবা এত খিলখিল করে হাসলে চলবে। হুম, তুমি রাজকুমারী জানি, কিন্তু সেটা তো তোমার বাপের বাড়িতে, এখানে তো তুমি রাজকুমারী নও। ওদিকে কত কাজ পড়ে আছে। তো তোমার বর তার বন্ধু বান্ধবরা সবাই এসেছে, তো তাদের জলখাবারের তো ব্যবস্থা করতে হবে না, পারো না পারো কাজ তো তোমাকে করতেই হবে। এখানে তো তুমি আর রাজকুমারী নও, আর আমরাও তো ওরকম রাজার ব্যাপার নয় আমাদের এখানে, আমরা সাধারণ মানুষ, এইভাবে বলছে। তো তারাকে সাপোর্ট করার জন্য সত্যের বউ এগিয়ে যাচ্ছে বারবার করে,
কিন্তু তারা শাশুড়ি বলছে, না না, সব ব্যাপারে কি খুড়িমা খুড়িমা করলে হয়, একটু নিজেকেও তো কাজকর্ম করতে হবে, তাই না? এই বলে ওর বউকে ডেকে নিয়ে চলে যায়। সত্যের বউ তো পুরো পরিষ্কার বুঝতে পারছে শাশুড়ি তো একদম কড়া ধাঁচের হয়েছে, না আমাকে সঙ্গে সঙ্গে থাকতে হবে যদি কোনো প্রয়োজন হয়। এবার যেখানে ভাত কাপড়ের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে সেখানে তারা এসেছে, পেছন পেছন সত্যের বউ এসেছে। তো তারা শাশুড়ি সব জোগাড়জাটি করছে দাসীদের দিয়ে। তো এবার তারাকে বলছে ও সত্যের বউ যে চিন্তা করিস না, আমি আছি তো। তখন শাশুড়ি শুনতে পেয়েছে, বলছে যে হ্যাঁ এই তো ব্যাপার, এরকমটা তো সবসময় বললে হবে না, না এটা তোর শ্বশুর ঘর, ওকে তো সংসার করতে হবে, এখানে এখানে তো সবসময় তোমার পাশে পাশে থাকলে হবে না। এই বলে তারাকে কাজে পাঠিয়ে দেয়। আর সত্যের বউকে বলছে, আপনি অতিথি মানুষ এসেছেন, বসুন না বসুন, আমি মিঠাইয়ের ব্যবস্থা করছি। এই বলে মিষ্টির ব্যবস্থা করতে চলে যায়। সত্যের বউ মনে মনে বলছে, শাশুড়ি খানা তো মনে হচ্ছে খাটিয়ে মারবে তারাকে, না তাও ভালো যে বরটা ভালো পেয়েছে, কমসে কম সবার সম্মুখে বউয়ের হয়ে কথা বলে। তো তারা শাশুড়ি মা যাওয়ার সময় আবার সত্যের বউকে বলে, এখানে যা যা দেখছো করছো শুনছো এসব কিন্তু আবার রাজরানীকে গিয়ে বলো না, হ্যাঁ, তুমিও তো অন্যের বাড়ি থেকে এসেছো, এইসব নালিশ করতে যেও না যেন। ওদিকে দেখা যাচ্ছে ভবানী যেখানে আছে সেখানে ইন্দু বউ গিয়ে উপস্থিত। তো ভবানী বলছে যে তুমি আবার এখানে কেন আসতে গেলে বলো তো? বলে দেখ দেখিনি, এত বড় কাণ্ড হয়েছে শুনলাম, আর না এসে কি থাকতে পারি বল? তো শুন না, ওরকম নাকি ত্রিশূলে একদম রক্ত উঠেছিল, মানে কি হয়েছিল সমস্যাটা বলতো? তখন বলছে আর বলো না, তো সবটা বলে। আর মানে বৌঠান এটাও শুনেছে যে সাধক রামপ্রসাদ উনি এসেই বাঁচিয়েছেন। তো এই করতে করতে ওরা হেঁটে যাচ্ছে এক জায়গা দিয়ে, সামনে দেখছে যে সাধক রামপ্রসাদ উনি কিছু একটা গড়ছেন। তো এবার ভবানীরা সেখানে আসে, এসে মানে ইন্দুবাবু বলছে উনি কি করছেন। তখন রামপ্রসাদ শুনতে পেয়েছে, বলছে যে মায়ের মূর্তি গড়ছি গো, নিজে হাতে গড়বো, গড়ে নিজে হাতে পুজো দেবো, তাই বলছে। তারপর বলছে ও সঙ্গে করে আবার কাকে নিয়ে এসেছো? তখন উঠে যায়, দিয়ে ভবানী পরিচয় করিয়ে দেয়, বলে ও আচ্ছা আচ্ছা, এসো এসো এসো, বসো, বসতে বলে। তখন ইন্দু বৌঠান বলছে, কি সুন্দর একটা দীপ্তি আছে যেন মুখে, আচ্ছা যদি গান শুনতে পারতাম খুব ভালো হতো। তো রামপ্রসাদ বলছে যে গান শুনবি, আচ্ছা ঠিক আছে, মা গান শুনবে বলছে, আচ্ছা ঠিক আছে শুনুন তবে। তো এই বলে গান শোনাতে থাকে। তখন রামপ্রসাদ এক মনে গান গেয়ে যাচ্ছে আর এক মনে মায়ের মূর্তি গড়ে যাচ্ছে। তো এবার ঠাকুর রামপ্রসাদের গান শেষ হয়, দেখা যাচ্ছে যে গানও শেষ হয়, এদিকে মায়ের মূর্তি গড়াও একদম শেষ হয়ে গেছে, মানে মায়ের মূর্তি গড়ে গেছে। তো এবার এক মনে গান শুনছিল ওই ভবানী আর কি, আর ইন্দু বৌঠান। তো এবার বলছে, এসো মা এসো, এসে মায়ের চক্ষু দান করো। বলছে আমি? বলে হ্যাঁ, তোমার এত দয়ার শরীর, তুমি ছাড়া আর কে করবে, এসো। তখন রাজরানী মানে ঠাকুর রামপ্রসাদের কথা অনুযায়ী আসে, এসে এবার মায়ের চক্ষুদান করছে। তো বলছে যে মায়ের চক্ষুদানের সময় মায়ের কাছে যা চাওয়া হয় মন থেকে মা তা দেন। তো এবার রানী মানে চক্ষুদান করছে আর মনে মনে বলছে, আমার মেয়েকে তুমি সুখে রেখো, ভালো রেখো, লাহিড়ি বাড়িতে তার যাতে কোনো অসুবিধে না হয়, আর তার কোনো বিপদ হলে যাতে আমি আগে থেকে টের পেয়ে যাই, তুমি আমার মেয়েটাকে ভালো রেখো, এইটুকুই চাওয়া তোমার কাছে। এই বলে চক্ষুদান হয়ে যায়, এবার সবাই প্রণাম করে মাকে। এদিকে দেখা যাচ্ছে যে রাঘব মানে তারার বর আর কি, বন্ধু বান্ধবের সাথে বসে আছে। তো তার বন্ধুরা বলছে, তুই বিয়ে তো করে নিলি, তাহলে এবার মালতীলতার কি হবে? বলছে, আরে কি হবে আবার, মালতীলতা বাইরে থাকবে, মানে ওর সাথে তো আমি মজ করব, আমি তো তারাকে বিয়ে করেছি তারা সম্পত্তির জন্য, তারা সম্পত্তি আমি পাবো, আর সেই সম্পত্তি নিয়ে আমি আয়েশ করব আর মালতীলতার উপর ওড়াবো, আর আর কি, ওর কাছেই তো ফিরে যাব শেষ পর্যন্ত। তখন ওর বন্ধুরা বলছে, তুই ওই আশাতেই থাক, হ্যাঁ ওই আশাতেই থাক, আর ওই আশাতেই বসে থাক, ওদিকে কি হয়েছে জানিস? বলছে কি হয়েছে কি হয়েছে, তখন আরেকজনকে বলতে বলছে, এই বল বল কি হয়েছে। আরেকজন তখন বলছে যে মালতীলতা পত্র পাঠিয়েছিল, সেখানে লিখেছে যে তোর বিয়ের কথাও জানতে পেরে গেছে, তাই ও নাকি এখানে আসছে, মানে তোর সাথে দেখা করতে, আজই নাকি তোর সাথে দেখা করবে। এটা শুনে তো তখন মাথা ঘুরে যায়, মানে একদম চিন্তায় পড়ে যায় আর কি। তারার বর কি করবে এবার, যে আজই দেখা করতে আসছে, যদি এই ব্যাপারগুলো মহলে জানাজানি হয় তাহলে তার কি হবে? সে যেই উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা তো পূর্তি হবে না, জানাজানি হয়ে গেলে ব্যাপারটা বাজে হয়ে যাবে। মনে মনে ভাবছে, রাজরানীর কানে গেলে তো মানে অবস্থা খারাপ করে দেবে, কারণ তারাকে যেভাবে উনি চোখে হারান, আমার তো সব কিছু ভেস্তে যাবে তাহলে। তখন বলছে যে না, রাজরানীর এই বাড়িতে এসে ঢোকার আগেই আমাকে যে করেই হোক মালতীলতার সাথে দেখা করে নিতে হবে, মানে দেখাটা সেরে নেবে, যাতে ওকে কেউ দেখতে না পায়, গোপনে দেখাটা সেরে নেবে, তাই ভাবছে আর কি। বলছে যে এক্ষুনি বেরোনো উচিত আমার, এই বলে কিন্তু একদম হন্তদন্ত হয়ে বেরোচ্ছে, যে একদম দেখা সেরে একদম চুপি সারে কাজ সেরে চলে আসবে। তার তখনই তারা আসছে ঘরে, যেই তারা আসছে তারার সাথে ধাক্কা লাগে, আর তখন মানে তারাকে সামলে নেয় আর কি, আর ওই অবস্থায় দুজনকে দেখতে থাকে।
তো এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। আজকের পর্ব এই পর্যন্তই। তবে পরের দিনের পর্বে একটু চমক হতে চলেছে তোমাদের জন্য। তার কারণ চমকের এক ঝলক বলে দিই, এই যে মালতীলতার সাথে দেখা করতে যাবে তারার বর আর কি চুপিসারে দেখাটা সেরে নিতে চাইছে, কিন্তু সেই চুপিসারে দেখা সারাটা আর হবে না। কারণ তাকে দেখে ফেলবে স্বয়ং রানী ভবানী। আর দেখে ফেলে তো এবার রানী ভবানীর হাতে নাতে ধরবে, আর তার উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করবে যে তারার বর এখানে কি উদ্দেশ্যে এসছে। তাহলে তারার বরের উদ্দেশ্যটা কি আদৌ সফল হবে, যে উদ্দেশ্যে এসেছে, নাকি রানী ভবানীর কাছে আগেই সে ধরা পড়ে যাবে? আর রানী ভবানী জানতে পেরে এর মানে কি পদক্ষেপ উনি নেবেন, কি ব্যবস্থা করবেন, এটা দেখতে পাবো আমরা আগামী এপিসোডে। তো ভালো থেকো সবাই। আজকের মতো পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভালো থেকো সবাই, টাটা।